এই যে বিএনপির নেতারা বললেন যে অরাজনৈতিক নেতৃবৃন্দকে মানে ক্যাপ্টেন গভর্নমেন্টের যারা মেম্বার, সরকারের যারা উপদেষ্টা, যারা রাজনৈতিক কি আছে, কানেকশন আছে, তাদেরকে বের করে দিতে হবে। তা উনি তো অবভিয়াসলি ইঙ্গিত করছেন আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে এবং মাহফুজকে, মাহফুজ আলম, মাহমুদুর রহমান, এদেরকে ইঙ্গিত করে উনি কথাটা বলছেন বলে। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এই মুহূর্তে মাঠে, তাদের সবারই কর্মকাণ্ড না ভাবে যেন নির্বাচন কেন্দ্রিক হয়ে দাঁড়াচ্ছে, এবং নির্বাচনকে সামনে রেখে তারা যেমন নিজেদের ঘর গোছাচ্ছে, নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে, ঠিক একইভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণও করছে। আমরা দেখলাম যে গতকালকে বিএনপি একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। এর মধ্যে দেখেছি এনসিপির পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আবার জামাত এনসিপি কে পাল্টা আক্রমণ করেছে। এইসব নিয়ে রাজনীতি এখন মোটামুটি গরম। এরই মধ্যে আমরা এটাও দেখছি যে দেশের অর্থনীতিতে কিছু ঘটনা ঘটছে। আইএমএফ তার ষষ্ঠ কিস্তি ছাড় দিতে অপারগতা প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে নতুন নির্বাচিত সরকার যেটা আসবে তাদের সঙ্গে তারা এটা নিয়ে আলোচনা করবে, এই গভর্নমেন্ট হাতে দেবে না। এই গভর্নমেন্টের এখতিয়ার কতটুকু আছে তা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তার মধ্যে আমরা এটাও দেখছি যে এই সরকার চট্টগ্রাম পোর্ট যেটা বিদেশিদের কাছে লিজ দেওয়ার কথা, সেই ব্যাপারেও তারা চূড়ান্ত সিদ্ধান্তে নিয়েছে অনেক আগেই, এখন হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে আছে। এই বাস্তবতার মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের সাধারণ মানুষ কি ভাবছে, এগুলো নিয়ে কথা বলার জন্য আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রথমে আমরা গতকালকের যে বৈঠকটা, যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলগুলো দেখা করলো, এবং দেখা করে এখানে একটা ইন্টারেস্টিং কথা তারা বলেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তারা বলেছে যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায়, এবং দল ঘনিষ্ঠ যে সমস্ত উপদেষ্টা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা তারা বলেছে। কি বুঝছেন আপনি এটা নিয়ে? না, এটা তো একটা তাদের যে ডিমান্ডটা বেশ কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে। কোনো ঘটনার বা ঘটনা সমূহের কারণে তারা এই ডিমান্ডটা করছে। একটা হতে পারে যে সচিবালয়ে যে 9 জনকে সচিবকে যে অবসর দেওয়া হলো, এগুলো হতে পারে, এটা তাদের একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর আহ, বেশ কয়েকজন কর্মকর্তাকে আহ, হাজির করা হচ্ছে, হাজির করা হয়েছে। এটাও নানাবিধ ঘটনা ঘনীভূত হয়ে আসতেছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এই দাবিটা আলোচনা করার রাখে। যেমন আজকে কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীর সমাপনী শুনানি হবে, তাদের রিভিউ করার এর জন্য আবেদন করেছিল, সেটা আজকেই হবে। রায় যদি আসে যে ত্রয়োদশ 13th জেনারেল ইলেকশন 13th অ্যামেন্ডমেন্ট কার্যকরী করে হবে, তাহলে কি কোনো অশনি সংকেত আমরা দেখি না। এখন 13th অ্যামেন্ডমেন্ট যদি রিস্টোর করে, সেখানে যে ইমপ্লিকেশন হচ্ছে যে প্রধান অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হচ্ছেন যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস হাসান, যিনি রিজাইন করেছেন। তার আগের জন্য ছিলেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত। সে যে খুব সুনামের সহিত কাজ করে গেছেন তা তো না। এই যে কয়েকজন চিফ জাস্টিস রিটায়ার করেছেন সাম্প্রতিক সময়, সবারই ভিতরে নানাবিধ ছিল যে দলীয় বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এই পোস্টে, এটাই ধারণা হয়। এখন তারা যদি যে এই জাস্টিস হাসানকে যদি চিফ অ্যাডভাইজার করা হয়, দেশের ভিতরে তো বড় ধরনের বিশৃঙ্খলা হবে। সুতরাং 13th অ্যামেন্ডমেন্ট কি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হবে, নাকি 13th অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতের জন্য ইমপ্লিমেন্টেড হবে, এই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয়, তাহলে একটা পরের সমস্যার সৃষ্টি হয়ে যায়,
যাবে না, দেশের ভিতরে রাজনৈতিক ক্ষেত্রে? আমি যতটুকু শুনেছি, আমার সঙ্গে এই ব্যাপারে একাধিক আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছে, ওনারা যেটা বলেছেন যে এটা ইমিডিয়েট, মানে রায়ের সঙ্গে সঙ্গে না, বরঞ্চ এটা একটা রায় হলো, এটা পরবর্তী সময়ে যখন সংসদ বসবে সেই সংসদে অনুমোদন সাপেক্ষে এটা আবার নতুন করে হবে। এটা আমি শুনেছি, আমার কথাটা আমি ঠিক ক্লিয়ার না, তবু আমি আমার আমার অপিনিয়নটা আপনাকে দিলাম। না, এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন, তারা হচ্ছে যে সংবিধানের আলটিমেট আপনার ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কিন্তু আপনার অন্য কোনো জায়গায় এই চ্যালেঞ্জ করা যাবে না। এটা তো হাইয়েস্ট বডি, এবং তাদের প্রধান কাজ হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা দেয়া। তারা যদি এই সংবিধানের যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেন যে 13th অ্যামেন্ডমেন্ট রেজিস্টোর করা হবে, বা আগের যে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা হয়েছিল সেটাকে যদি তারা ক্যান্সেল করে দেন, অর্থাৎ জটিলতা না করে বলতে পারি, যদি তারা বলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা যে বিচার বিভাগ রাজনীতির একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে চলে গেছে। আইন মানতে যে আপনার কি অবস্থা হবে, সেখানে যদি আপনার শেখ হাসিনার সরকারের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসকে আপনার ডেজিগনেট করা হয়, সেটা কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের বহু লোকের কাছে, এটা তো অবভিয়াস। সুতরাং এখানে আমরা জি। এমন একটা বাঁকে, রাজনীতির বাঁকে আমরা এসে গেছি, রাজনীতি এবং আপনার এই বিচার বিভাগ এমন একটা বাঁকে এসে গেছে যেখানে বিচার বিভাগ, যেমন ধরেন বিচার বিভাগের সাথে বিভাগের একটা অংশের সাথে কিন্তু সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই নিয়ে, এদেরকে ট্রায়াল কোথায় হবে। সেটা যাই হোক, আশা করি যেহেতু ডুয়াল কনকারেন্ট জুরিসডিকশন আছে, তারা দুই মিনিস্ট্রি বসে একটা এটা সমাধান করতে পারে। কিন্তু এইটার যদি হয়, রায় আসে যে বিচার বিভাগ থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন থেকে, যে ইমিডিয়েটলি তোমরা আহ, ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে গেল, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার ফর্ম করতে হবে, এবং ইউনুস সরকার সাথে সাথে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আপনার সুপ্রিম কোর্টের আদেশ হুম। সর্বোচ্চ, সেটাকে আপনার ঝুলে রাখবেন কেমনে? যদি সুপ্রিম কোর্ট বলে যে এটাকে চেঞ্জ করে আগামী সংসদে নতুন করে রিভাইজ করো, তাহলে কিন্তু সংবিধান এটা হয়, আপনার অনেকটা সমাধান হয়। তাই আমরা তো প্রেডিক্ট করতে পারি যে কিভাবে রায় আসবে, কারণ এটা বিচারের দিনকে এই মুহূর্তে বিচারের দিন। সুতরাং আরো বেশি কমেন্ট করাও আমার মনে হয় সমীচীন হবে বলে না, আমি ওটা মনে ঠিক করি না। আছে। ঠিক আছে, ওটা আমি শুনানি বুঝতে পারলাম, চলার কিন্তু আমার কথাটা হলো কি, আপনার কি মনে হয় যে বিএনপির দিক থেকে যে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক, মানে সরকার মডেলে কাজ করার জন্য, এবং তারা যে সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগটা করলো, তো যদিও উপদেষ্টাদের নামটা বলা হয় নাই, কিন্তু অভিযোগটা একটা এসেছে, এবং সেটা তো সবাই জানে কার কার বিরুদ্ধে বলা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে বিএনপি এই আদালতের রায়টা কি হতে যাচ্ছে এটাকে মাথায় রেখে এই অভিযোগগুলি করলো? আবার দিয়ে দেখলাম যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, উনি বলেছেন যে প্রশাসনের এই রদবদল গুলো উনি নিজে দেখবেন, উনি নিজে দেখলেই কি অনেক কিছু ঘটে যাবে? তার মানে প্রবলেমটা কি এই নির্বাচনকালীন প্রশাসনিক যে বিন্যাস, সেই বিন্যাসটাকে মাথায় রেখে বিএনপি গিয়েছিল নাকি? আপনার কাছে কি মনে হয়? অবভিয়াস বিএনপির কথায় যে ইউনূস সাহেবের অ্যান্সার যে আমি প্রশাসনিক এটা দেখবো, অর্থাৎ বর্তমানে যে প্রশাসনিক যে আপনার আলিমা মজুমদার আছেন অ্যাডভাইজার, তার কাজে বিএনপি সন্তুষ্ট না, এবং ইউনূস সাহেব করছেন যে আমি এখন থেকে সচিবদের বলেন, ডেপুটি সেক্রেটারি থেকে সবই বদলি টদলি আমার দপ্তর করবে। অর্থাৎ আহ, জনপ্রশাসনের যে অ্যাডভাইজার, তার কার্যক্রম উপরে আর উনি আস্থা রাখেন নাই বলেই কথাটা কিন্তু উনি বলছেন যে আমি দেখবো। এটা না, কিন্তু একটা, ওটা বোধহয় এখন আর আলিমা মজুমদারের হাতে নাই, ওটা বোধহয় এখন ইউনূস সাহেবের হাতে আছে। আলিমা মজুমদারকে অন্য মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে, এটা অনেক আগেই আচ্ছা হয়েছে তাই এই যদি কাজটা। তাহলে তো উনি যদি থাকে, তাহলে উনি তো দেখছেন এতদিন, তাহলে উনি কেন বলেন যে আমি এখন থেকে দেখবো? উনার মিনিস্ট্রি, উনি যদি এটা এটা আমার জানা ছিল না
জাহিদ মজুমদার সাহেব। তা উনি এটার ওনার দপ্তরের আন্ডারে থাকে জনপ্রশাসন, তাহলে উনি আবার তার মানে কি উনি কাউকে দায়িত্ব দিয়ে দিছিলেন, লামিয়া মোর্শেদ ঠোরশেদ এইসব ধরনের কাউকে, যে তোমরা দেখো। এই আসলে কি একটা অথর্ব সরকারের এই অথর্ব কথাবার্তা ফলে মানুষের আস্থা হারাই ফেলতেছে আর কি। আচ্ছা, একটা জিনিস আমি অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন যে আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই। কালকে দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকটা শহরে ঝটিকা মিছিল টিছিল হলো, এবং বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম ছিল। তো যেহেতু এই দলটার কার্যক্রম স্থগিত এখন, সরকার মোটামুটি কালকে দেখলাম 6 জনকে গ্রেপ্তার করলো, এবং এই 6 জনকে নিয়ে এই অক্টোবর মাসে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 81 জন এই ঢাকা থেকে। তো এই যে একটা ব্যাপার, যে মানে ওদের মধ্যে কেউ নড়াচড়া দেখছেন আপনি, এবং এইটা যদি নড়াচড়া হয় সামনে নির্বাচন, এটা কি ভালো ইঙ্গিত দিচ্ছে? শুধু আওয়ামী লীগের নড়াচড়া কেন, আপনার যে বিএনপির নড়াচড়া, বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব কলহ, এবং একজন মানে দুই একজনের নেতৃত্ব হলে একটা উপজেলায় যে দুই একজন কন্টেন্ট করে। আমি জানি যে আমাদের যেমন শিবচরে প্রায় কমপক্ষে আমার জানা মতে 15 জন বিএনপির বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, তারা এমপি ইলেকশন করবেন। এমপি ইলেকশনের মাত্র, জেনারেল ইলেকশনের মাত্র ধরেন 4 মাস সময় আছে। এর ভিতরে যদি প্রতিনিয়ত আপনার ক্যান্ডিডেট বাড়ে, আমি একটা নিজেই একটা উদাহরণ দিলাম, কারণ আমি ওই শিবচরের ওইখানে আমার বাড়ি। তা আমি আর কি জানি, যদিও আমি ওখানে রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু আমি একটু অবজার্ভ করলাম। এটা কি প্রমাণিত হয়, গ্রুপিং, ব্যাপক গ্রুপিং, আপনার কোন জায়গায় যেন গোলাগুলি হয়েছে, প্রায় হচ্ছে এরকম। তো সুতরাং এটাকে আপনার কঠিন ভাবে রাজনৈতিক ভাবে যদি স্ট্রিমলাইন না করতে পারে বিএনপি, তাহলে তো একটা বড় ধরনের গন্ডগোল হবে জেনারেল ইলেকশনে। এবং আমাদের যে গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টের সেই সক্ষমতা নাই। আর একটা সমস্যা হচ্ছে কি, যে নিরপেক্ষতা আমি ধারণা করি, আর অন্যরা তো কেউই কোনো দলে করতেন না, কিন্তু আর একজন এখানে আছে, যে উনি একটা দলের প্রধান ছিলেন এক সময়, রাজনৈতিক দলের। আপনার যে নাগরিক শক্তি বলে যে একটা দল করা হয়েছিল কয়েক সপ্তাহের জন্য, তার হেড তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কেয়ারটেকার আদলে যদি হয়, কেয়ারটেকার সরকারের প্রধান 72 বছরের বয়সের ঊর্ধ্বে হতে পারবেন না। এটা তো আইন করে দিয়ে আছে। ইউনূস সাহেবের বয়স তো 72-এর উপরে, অনেক উপরে চলে গেছে। তো সুতরাং এই যে কেয়ারটেকারের ভূমিকায় যদি আসতে হয়, তাহলে প্রথমে ডক্টর ইউনূসকে এবং আরো 2 জন অ্যাডভাইজারকে আপনার রিজাইন করতে হবে। রিজাইন করে কেয়ারটেকার আদলে সরকার আবারই হয় মাত্র 11 জনের হয়, 11 জনের। এই দাবিটা কিন্তু খুব গুরুত্ব বহন করে। অর্থাৎ এই আহ, আহ, ফখরুল ইসলাম সাহেবের নেতৃত্বে যে টিমটা গেছে, তারা বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকারের উপরে অনাস্থা ঘোষণা করে দিয়ে আসছে, খুব কৌশলে। এটা তো একটা মারাত্মক কথা বলছেন কিন্তু আপনি। আচ্ছা, আমি আরেকটা কথা, আপনি যেটা বললেন যে এই যে মানে আপনার দলীয় বলতে যাদেরকে বোঝানো হচ্ছে বলে আপনি বলছেন, তো আপনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নিলেন। তো এই ভদ্রলোক তো মানে বয়স কম, অভিজ্ঞতা একেবারেই নাই, বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কিন্তু একের পর এক নানা ভাবে ওনার যোগ্যতার প্রমাণ রাখছেন। ওনার সর্বশেষ যোগ্যতা আমরা দেখতে পেলাম যে উনি হঠাৎ করে ওনার ফেসবুকে বলে দিলেন পোস্টে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের 10টা চুক্তি মানে বাতিল করা হচ্ছে। এবং বলার পর তিনি গতকালকে দেখলাম আবার পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করে বললেন সাংবাদিকদের কাছে, এই যে 10টা না, মাত্র একটা চুক্তি বাতিল করা হয়েছে, এবং আর যে চুক্তিগুলি তালিকা দেওয়া হয়েছে এগুলি অনেকগুলি বাতিল করা হয়নি, যেগুলি ছিল তেমনি চলছে। এবং ওর মধ্যে 2-1টা চুক্তির নাম উনি উল্লেখ করেছেন এই আসিফ মাহমুদ, যেগুলি কোনো অস্তিত্বই নেই। তো এই যে একটা মানে সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি মন্ত্রী পদমর্যাদা, মন্ত্রী তো বলা যায়, ভার্চুয়ালি মন্ত্রী, তিনি যখন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে এরকম মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে ওই রাষ্ট্রের মানে বিরুদ্ধে এক ধরনের উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করেন, এবং তার সরকারের সাফল্য মিথ্যা প্রচারের চেষ্টা করেন, তো সেটা আবার আরেকজন উপদেষ্টাকে ক্লিয়ার করতে হয়। তো এই যে বিষয়টা, এটাকে আপনি মানে কিভাবে দেখছেন? না, ওই উপদেশটা তো হিসাব যে কমেন্টটা করছেন লাস্টে,
যে মানে এক ধরনের ভর্ৎসনা, যে এই কাজটা উনি না করলেও করতেন। এটা যে একটা অ্যামেজিং, এবং এটা যে ভুল, এবং এই কথাটা বলার এখতিয়ার অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি, এলজিডি মিনিস্ট্রি বা আপনার আহ, আহ, খেলাধুলার ক্রীড়ামন্ত্রীর না। তো সজীব ভুঁইয়াকে আমরা একটু দোষারোপ করবো না। আমি এই কারণে দোষারোপ করবো না যে সে কিছুদিন আগে ছাত্র ছিল, এখনো ছাত্র, আমি যতদূর জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে ভর্তি হয়েছে। একজন ছাত্রর কাছ থেকে আপনি কিভাবে এই বিবেচনা বোধ আশা করেন না? সে যা করতেছে তার ছাত্র হিসেবে, একজন ইয়াং ম্যান হিসেবে সে ভালোই করতেছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই কাজটা ভুল করছে যে এই এত অনভিজ্ঞ ছাত্র অবস্থায় এদেরকে মন্ত্রী বানানো উচিত হয় নাই। তো মন্ত্রী বানানোর ফলে যেটা হয়েছে, তারা কিন্তু আহ, নানাবিধ ঘটনার সাথে তাদের নাম এসে যাচ্ছে একটার পর একটা, এবং সেটাকে ডিফেন্ড করার মতো অবস্থায় তারা এখন আর নাই। তাদের স্ট্রাইক করছে, দুর্বলতার সুযোগ নিছে, এবং মন্ত্রণালয়ে যারা আছেন তারাও হয়তো দুর্বলতার সুযোগ নেবেন বলে আমি ধারণা করি। তো সেই জন্য এর জন্য দায়ী হচ্ছে কে? ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি বলছেন যে এরা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, প্রাথমিক কর্তা এই এই